দুদিন পর আবারও ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক, যুদ্ধ শেষের কাছাকাছি বলছেন ট্রাম্প। হরমুজ অবরোধ প্রত্যাহারের চাপ সৌদি আরবের। লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ইতিবাচক অগ্রগতি, পরবর্তী আলোচনায় রাজি বৈরুত, তেল আবিব। ইসরায়েলের হামলার মধ্যে একদিনে 34 বার আক্রমণ হিজবুল্লাহ। বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ, বাবরি মসজিদ হতে না দেওয়ার হুঁশিয়ারি অমিত শাহ। মোদি মমতার কঠোর সমালোচনায় রাহুল গান্ধী। প্রায় 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা, স্পেনের বিরোধীদের আপত্তি, বাংলাদেশিদের উচ্ছ্বাস। স্পন্সর ভিসা, ইতালিতে ওয়ার্ক পারমিট না পাওয়ার অভিযোগ। এবং অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা, আন্দামানে নৌকা ডুবে নিখোঁজ 250-র বেশি রোহিঙ্গা বাংলাদেশে। ঝড়ো আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর কারণে দুর্ঘটনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। আগামী দুদিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ইতিবাচক ভূমিকার কারণে এই দফার বৈঠকও ইসলামাবাদেই হবে বলে জানান তিনি। মার্কিন অবরোধের প্রথম দিন হরমুজ প্রণালী দিয়ে একটি জাহাজও অতিক্রম করতে পারেনি বলে দাবি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই অবরোধ ইরানের বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নিরসনে দুই পক্ষের প্রথম দফার বৈঠক থেকে কার্যত কোনো সমাধান আসেনি। এবার দ্বিতীয় দফা বৈঠকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী 2 দিনের মধ্যে ইউরোপের কোনো একটি দেশে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বক্তব্য দেওয়ার ঘণ্টাখানেক পর ট্রাম্প আবার জানান, বৈঠক ইউরোপে না বরং ইসলামাবাদে হবে। এ সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো অবদান না রাখায় ইউরোপের প্রতি ক্ষোভ জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ইতিবাচক ভূমিকার কারণেই আবারও পাকিস্তানকে আলোচনার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ সময় ট্রাম্প আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের প্রথম দিনে কোনো জাহাজে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা বাস্তবায়নে 10,000-এর বেশি নৌ, বিমান ও মেরিন সদস্য মোতায়েন রয়েছে। সঙ্গে রয়েছে 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ ও বিমান। এদিকে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই ব্লকেড তাদের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি জানিয়েছেন, 8,000 কিলোমিটারের বেশি স্থল ও সমুদ্র সীমান্ত ব্যবহার করে তারা বিকল্প বাণিজ্য চালু রাখবে। প্রয়োজনীয় পণ্য আমদানি বাড়িয়ে এই অবরোধের প্রভাব কমানোর নির্দেশনাও দেওয়া হয়েছে সীমান্ত অঞ্চলে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। সব ধরনের আন্তর্জাতিক আইন মেনে চলার পরও কেন ইরানের ওপর এমন অপ্ররোচিত হামলা চালানো হয়েছে, এর জবাব দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আন্তর্জাতিক আইনের কোথায় উল্লেখ করা আছে যে যুদ্ধের সময় কোনো দেশের ব্রিজে, হাসপাতালে, ক্লিনিকে, বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হবে? কোথায় ফ্যাক্টরিতে হামলার অনুমতি দেয়া আছে? জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক আইন রক্ষা এবং যুদ্ধবিরতি বজায় রেখে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। হরমুজ প্রণালীর অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, উত্তেজনা বাড়ার আগেই হরমুজে অবরোধ তুলে নিয়ে আলোচনায় ফেরার জন্য ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে রিয়াদ। এই উত্তেজনা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং সৌদি আরবের তেল রপ্তানিতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সৌদি আরবের কর্মকর্তারা। হরমুজ প্রণালী ঘিরে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে এবার শঙ্কায় পড়েছে খোদ যুক্তরাষ্ট্রের মিত্ররা। যুক্তরাষ্ট্রের অবরোধ পরিকল্পনার জবাবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ইরান বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কায় সৌদি আরব উত্তেজনা বাড়ার আগেই হরমুজে অবরোধ তুলে নিয়ে আলোচনায় ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে তেল গ্যাস উৎপাদনকারী দেশগুলো দীর্ঘদিনের স্থিতিশীল অবস্থা ভেঙে পড়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র সৌদি আরব আশঙ্কা করছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বন্দর অবরোধের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। গণমাধ্যম থেকে আরব কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বন্দর অবরোধ করলে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য নৌপথেও বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া তারা আরও আশঙ্কা করেন যে ইরান ইয়েমেনের হাউথি গোষ্ঠীকে ব্যবহার করে বাব আল মানদেব প্রণালী লক্ষ্য করে পাল্টা চাপ তৈরি করতে পারে, যা লোহিত সাগরের বাণিজ্য পথকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে। বাব আল মানদেব লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। সৌদি আরবের তেল রফতানিতে এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, যে হরমুজ প্রণালী ঘিরে একসময় শক্তি প্রদর্শনের রাজনীতি চলত, এখন সেখানে কূটনৈতিক রিস্ক ক্যালকুলেশনই প্রধান বিষয় হয়ে উঠেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ তুলে এবার সৌদি আরব সহ 5 আরব দেশকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ইরান। জাতিসংঘে পাঠানো চিঠিকে ঘিরে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে আঞ্চলিক রাজনীতিতে। যুদ্ধ পরবর্তী দায় ও ক্ষতিপূরণের প্রশ্ন এখন কূটনৈতিক মঞ্চে সরাসরি সংঘাতে রূপ নিচ্ছে। মার্কিন ও ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার সেই হামলার জন্য আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে ওয়াশিংটনকে তেহরানের উপর হামলা চালাতে সহায়তা করেছে। কিছু ক্ষেত্রে এই রাষ্ট্রগুলো বেসামরিক স্থাপনায় সশস্ত্র হামলায় সরাসরি জড়িত ছিল বলেও দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো ছাড়াও শক্তি খাত, সেতু, বিশ্ববিদ্যালয় ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়। এতে বহু শীর্ষ কর্মকর্তা ও শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও দাবি করা হয়। সংশ্লিষ্ট দেশগুলোকে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে উপসাগরীয় দেশগুলো ইরানের কাছ থেকে যুদ্ধ ক্ষতির দায় নেয়ার দাবি তুলেছিল। তবে পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান এসব পদক্ষেপকে আত্মরক্ষার অধিকার হিসেবে ব্যাখ্যা করেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন অবরোধের মুখে ইরান এখন অস্তিত্ব রক্ষার লড়াই। হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের পাহাড়া ইরানের তেলের বাজারে ধস নামানোর ইঙ্গিত দিচ্ছে। গত 1 মাসেও যা ছিল রমরমা। একদিকে প্রায় $500 কোটি তেল রফতানি বন্ধ হওয়ার ঝুঁকি, অন্যদিকে চীনের সঙ্গে স্থলপথের বিকল্প সমীকরণ। মার্কিন এই জলদস্যুতা কি ইরানকে নতজানু করবে নাকি সংঘাতের আগুনকে আরও উস্কে দিবে? এই নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতির মূল ধমনীতে আঘাত হানতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর পদক্ষেপে তেহরানের তেল রপ্তানি এখন খাদের কিনারে। অথচ গত 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত শুধু তেল থেকেই ইরানের আয় ছিল প্রায় $500 কোটি। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় যা অন্তত 40% বেশি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে দেশটি যে বাড়তি সুবিধা পাচ্ছিল মার্কিন রণতরীর উপস্থিতিতে, তা এখন স্থবির হওয়ার উপক্রমে। পরিসংখ্যান বলছে ইরানের তেলের প্রায় 98%-এরই গন্তব্য চীন। বর্তমানে সমুদ্রে ভাসমান প্রায় 158 মিলিয়ন ব্যারেল ইরানি তেল মার্কিন অবরোধের সরাসরি নিশানায় রয়েছে। শুধু জ্বালানি নয়, প্লাস্টিক, কৃষিপণ্য এবং রাসায়নিকের মতো বাণিজ্যেও ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আমদানি রপ্তানি বন্ধ হলে অভ্যন্তরীণ বাজারে দেখা দিতে পারে নিত্যপণ্যের তীব্র সংকট। এতে আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন অনেকে। তবে এই সংকট মোকাবিলায় তেহরানের হাতে রয়েছে কিছু বিকল্প পথ। দীর্ঘদিনের মিত্র চীনের সঙ্গে রেল যোগাযোগ ইরানের জন্য হতে পারে অন্যতম লাইফলাইন। মধ্য এশিয়ার দেশগুলো হয়ে সরাসরি শিয়ান থেকে ইরান পর্যন্ত বিস্তৃত এই রেল নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়ানো সম্ভব। এছাড়া ঘোস্ট শিপ বা সিগন্যাল বন্ধ রাখা জাহাজগুলো ব্যবহার করে গোপনে তেল পাচারের কৌশল তো আছেই। তবে রেলপথে বিশাল পরিমাণ জ্বালানি পরিবহন কতটা বাস্তবসম্মত তা নিয়ে এখনও সংশয় কাটেনি বিশেষজ্ঞ। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের ইস্পাহানে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঐতিহাসিক স্থাপনা।
ইউনেস্কো স্বীকৃত 500 বছরের পুরনো ঐতিহ্য নকশি-জাহান স্কয়ারও বাদ যায়নি। সংঘাতের কারণে শহরটি পর্যটনহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। একসময়ের ব্যস্ত বাজারে এখন পিনপতন, নীরবতা। গালিচা আর ঘলামকারী শিল্পের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু দেখা নেই কোনো ক্রেতার। ইরানের ইস্পাহানে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাদেশিক গভর্নরের কার্যালয়। এর পাশে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য নকশ-ই-জাহান স্কয়ার। বোমার আঘাতে ভেঙে পড়েছে এখানকার দোকানপাটের জানালার কাচ, ফাটল ধরেছে প্রাচীন দালানে। এমন পরিস্থিতিতে কারুশিল্পীরা আশঙ্কা করছেন এই ধ্বংসযজ্ঞে হয়তো চিরতরে হারিয়ে যাবে তাদের পূর্বপুরুষের চিহ্ন। এই লোকটা 400 বছর আগের সাফাভি আমলের। যখন বোমা বর্ষণ শুরু হলো, আমি ঠিক মসজিদের পেছনেই ছিলাম। চোখের সামনে দেখলাম মসজিদের গম্বুজ থেকে টাইলসগুলো খসে পড়ছে। মনে মনে ভাবছিলাম, এত চমৎকার একটি স্থাপত্য কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে। সাফাভি রাজবংশের আমলে তৈরি ইমাম মসজিদের গম্বুজ থেকে খসে পড়ছে কারুকাজ করা টাইলস। প্রাচীন এই স্থাপত্য দেখেই কার্পেটের নকশা আঁকতেন স্থানীয় কারিগররা। চোখের সামনে ধ্বংস হতে দেখে দুঃখ প্রকাশ করেন তারা। একই সঙ্গে ইউনেস্কো এ শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর পরবর্তী আলোচনায় বসতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। বৈঠকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করেছে। লেবানন সরকার হিজবুল্লাহর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে চায় বলে দাবি করেছে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত। আলোচনার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে 34টি হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এখন আরও দৃশ্যমান হয়ে উঠেছে। অঞ্চলটিতে দেখা গেছে হেলিকপ্টারের টহল, সামরিক যান ও বুলডোজার। শোনা গেছে গোলাগুলির শব্দ। ইসরায়েলি বাহিনীর সীমান্ত ঘেঁষা গুরুত্বপূর্ণ শহর বিন্ত জাবিল ঘিরে ফেলেছে এবং সেখানে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সামরিক মুখপাত্র ও লেবাননের নিরাপত্তা সূত্র। লেবাননের নাবাতিহার, কাফর রেমান, টাইর উপকূলবর্তী আল আব্বাসিয়া এবং সীমান্ত ঘেঁষা খিয়াম এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। এমনকি তেবনিনে শেষ কার্যকর হাসপাতালেও হামলার অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সকে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, শহরের ভেতরে অবস্থান নেওয়া হিজবুল্লাহ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে একদিনে তারা অন্তত 34টি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলি বসতি, সেনা অবস্থান ও সামরিক যান। পাশাপাশি অধিকৃত গোলান হাইটসে ইসরায়েলি আর্টিলারি অবস্থান ও কমান্ড সেন্টারে ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা। পাল্টাপাল্টি হামলার মধ্যে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয় লেবানন ও ইসরায়েল। 1993 সালের পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছে বৈরুত, তেল আবিব। বৈঠকের পর দ্বন্দ্ব নিরসনে নির্ধারিত সময় ও স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে দুই পক্ষই। বৈঠকে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ঐতিহাসিক এই আলোচনার মাধ্যমে লেবাননে হিজবুল্লাহর প্রভাব কমানো সম্ভব হবে। এই বৈঠক লেবাননের সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বলে আশা প্রকাশ করেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত বৈঠকের পর দাবি করেছেন, লেবাননের সরকার দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে মুক্ত করতে চায়। তিনি জানান, এই বিষয়ে লেবাননের সঙ্গে এক হয়ে কাজ করতে চায় ইসরায়েল। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। সংকট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কুয়েত। সরকারি দফতরে বাড়ছে কর্মীদের উপস্থিতি। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপস্থিতি 30 থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন প্রবাসীরা। যুদ্ধ পরিস্থিতির প্রভাব কাটিয়ে অর্থনীতিতে ফের গতি আসার প্রত্যাশা সংশ্লিষ্টদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও ইরানের হামলার প্রভাব কুয়েতেও পড়েছিল। ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনা। জননিরাপত্তার কথা বিবেচনায় সরকারি বেসরকারি অফিস, স্কুল, কলেজে কমানো হয় কর্মঘণ্টা। অনেক ক্ষেত্রে চালু হয় অনলাইন কার্যক্রম। এতে কর্মজীবন ও ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার থেকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কর্মীদের উপস্থিতি 30% থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপ প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরাবে এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে অফিস কার্যক্রম।
দীর্ঘদিনের অনিশ্চয়তায় থাকা প্রবাসী কর্মীদের মধ্যেও ফিরছে স্বস্তি। যুদ্ধ পরিস্থিতি ও ব্যবসায় মন্দার কারণে অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। নতুন এই সিদ্ধান্তে তাদের প্রত্যাশা অফিসের কাজ বাড়বে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, আর আয় রোজগারেও আসবে ইতিবাচক পরিবর্তন। সরকার ওই যুদ্ধের কারণে অফিস আদালতের কাজ 30% করে দিয়েছিল, যাতে কোনো সমস্যা না হয়, লোকজন বাইরে না হয়। এখন আবার শুনতেছি সরকার নাকি কাজের চাইনি, তার 30% থেকে 50% করছে। এতে বোঝা যায় লোকজন কিছু বাইরে আসবে, মার্কেটে আসবে, আমাদের বেচাকেনা কিছু উন্নত হবে। বিশ্লেষকদের মতে কর্মীদের উপস্থিতি বাড়ানোর এই উদ্যোগ কুয়েতের অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আনবে। একই সঙ্গে প্রবাসীদের জীবন জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে, যা সামগ্রিকভাবে দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়তা করবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। গাজা উপত্যকায় পুলিশের গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলায় আরও অন্তত 6 জন নিহত হয়েছেন। এদিকে বন্দুকের গুলি আর ক্ষুধার পাশাপাশি তাঁবুতে আশ্রয় নেওয়া গাজাবাসীর কাছে এখন নতুন আতঙ্কের নাম ইঁদুরের কামড়। এতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশু ও বৃদ্ধরা। ইসরায়েলের অমানবিক সামরিক আগ্রাসন সামলাতে যখন ক্লান্ত গাজাবাসী, তখন তাদের সামনে এসেছে নতুন আরেক দুর্ভোগ। বাস্তুচ্যুত এসব মানুষের নতুন আতঙ্কের নাম ইঁদুর। রাতের অন্ধকারে ইঁদুরের কামড়ে ঘুমাতে পারছে না আশ্রয় শিবিরে অবস্থানরত শিশু থেকে বৃদ্ধ কেউই। ডায়াবেটিসে আক্রান্ত এক বাসিন্দা জানান, রাতে ঘুম থেকে উঠে দেখেন তার পায়ের 2 আঙ্গুল ইঁদুর কেটে দিয়েছে, চারপাশ রক্তে ভেসে গেছে। একই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন কিডনি রোগী বাসিল আল দাহনুন। তিনি বলেন, ঘুমের মধ্যে তার পা কামড়ে দেয় ইঁদুর। স্ত্রী জাগিয়ে না দিলে বুঝতেই পারতেন না কি ঘটেছে। আতঙ্ক আর অসহায়ত্ব যেন প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। আমি একজন দৃষ্টিহীন মানুষ, তাই আমি ইঁদুর দেখতে পাইনি, কিন্তু তাদের শব্দ শুনেছি। যখন ঘটনাটা ঘটে তখন আমি নিজেই বুঝতে পারিনি। আমার স্ত্রী বলার পরই বুঝতে পারি। সে আমাকে জাগিয়ে বলে, তোমার পা থেকে রক্ত বের হচ্ছে। দীর্ঘদিনের হামলায় 80% ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রায় 15 লাখ মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। অপর্যাপ্ত পয় নিষ্কাশন ব্যবস্থা, জমে থাকা নোংরা পানি এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপে অবাধে বংশবিস্তার করছে ইঁদুর ও পোকামাকড়। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় শত শত শিশু ইঁদুরের কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে অবরোধের কারণে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় সবার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিদিন ইঁদুরের কামড়ে হাজারো অভিযোগ আসছে। তবে সীমিত সম্পদ ও চলমান পরিস্থিতির কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে উপত্যকা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি দখলদারদের অমানবিক আগ্রাসন। গাজার পূর্বাঞ্চলে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল নাফাক স্ট্রিট দিয়ে যাওয়ার সময় গাড়িটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিস্ফোরণে মুহূর্তেই আগুনে পুড়ে যায় গাড়িটি। আহত হন আশপাশে থাকা কয়েকজন পথচারীও। নিহতদের মরদেহ আল শিফা ও আল আহালি ব্যাপিস্ট হাসপাতালে নেওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সূত্র। একই দিনে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় আরও কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এবার বড়সড় মোড় নিল ইউরোপীয় রাজনীতি। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিতের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তের কথা বলা হলেও চুক্তি স্থগিতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা এবং গাজার মানবিক বিপর্যয় নিয়ে রোম ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে প্রতি 5 বছর অন্তর হওয়া প্রতিরক্ষা চুক্তিটি আর নবায়ন করা হচ্ছে না। যদিও কোনো নির্দিষ্ট ঘটনার কথা তিনি উল্লেখ করেননি, তবে বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীলতাই এই কঠোর সিদ্ধান্তের নেপথ্যে। ইউরোপের অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশটির এমন সিদ্ধান্ত ইসরায়েলের জন্য বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। রোম ও তেল আবিবের সাম্প্রতিক সম্পর্ক মোটেও সুখকর নয়। গত সপ্তাহে লেবাননে নিয়োজিত ইতালীয় জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছে ইতালি। এই ঘটনার পর রোমে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি গাজার মতো লেবাননেও সাধারণ মানুষের উপর ইসরায়েলি হামলার
তীব্র সমালোচনা করে একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। ইতালির ভেতরেও মেলোনি সরকারের ওপর ছিল ব্যাপক চাপ। বিরোধী দলগুলো অনেক আগে থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি তুলে আসছিল। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে সরকারের ধীরগতির বিরুদ্ধে রাজপথে সরব ছিল লাখো মানুষ। SIPRI তথ্য মতে ইসরায়েলি অস্ত্র আমদানিতে ইতালির অবদান মাত্র 1.3% হলেও প্রতীকীভাবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ইসরায়েলের একাকিত্ব কি ফুটিয়ে তুলছে। জার্মানি বা যুক্তরাষ্ট্রের মতো বড় রপ্তানিকারক না হলেও ইতালির এই পিছুটান মধ্যপ্রাচ্য নীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত কিনা এখন সেটিই দেখার বিষয়। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুদ্ধবিরতি শেষ হতে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। দিনিপ্র অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন নিহত। সামরিক সহযোগিতা জোরদারে জার্মানি সফরে যাচ্ছেন জেলেনস্কি। আজ ভারতের বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটির বাঙালি সম্প্রদায়। বিশেষ করে বাংলা ভাষার রাজ্য পশ্চিমবঙ্গে নানা আয়োজনে বাঙালি পালন করছেন দিনটি। বিভিন্ন জায়গায় চলছে মঙ্গল শোভাযাত্রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছে তার কাছে। সুব্রত, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুরু হয়ে গিয়েছে বাংলা বঙ্গাব্দ 1433 ভারতীয় পঞ্জিকা অনুসারে আজকেই এই দিনটি বাঙালিরা উদযাপন করছেন। আপনারা জানেন যে বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, ত্রিপুরা, মিজোরাম সহ এই আশেপাশে যে রাজ্যগুলো রয়েছে সেই সবগুলো রাজ্যতেই কম বেশি আজকে এই বাঙালির একেবারে বছরের প্রথম যে উৎসব সেই বর্ষবরণ উৎসব শুরু হয়ে গিয়েছে। আমার পেছনে আমি দেখাতে বলবো যে দক্ষিণ কলকাতার যাদবপুরের গাঙ্গুলি বাগান থেকে এই ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের কয়েকজন শিক্ষক এবং শিল্পী তারা 2017 সালে এই দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানে এই মঙ্গল শোভাযাত্রার ব্যবস্থাপনার সহযোগিতা করেছিলেন এবং তারপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রীতি মেনে ঠিক যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে যেভাবে শাহবাগের মোড় পর্যন্ত আমরা দেখি মঙ্গল শোভাযাত্রা এগিয়ে যেতে, যেটি চলতি বছর বৈশাখী শোভাযাত্রা হিসেবে উদযাপিত হচ্ছে, সেই একই রকম ভাবে মঙ্গল শোভাযাত্রা কিন্তু আমরা দেখেছি যে গাঙ্গুলি বাগানের থেকে প্রতি বছরের প্রথম দিন আমরা এই গাঙ্গুলি বাগান থেকে বাঙালির সেরা উৎসব ঐতিহ্য পালনের প্রথম দিন এই বর্ষবরণের উৎসব শুরু হয়েছে। এই গাঙ্গুলি বাগান থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা যাবে যাদবপুরের সুকান্ত সেতু পর্যন্ত এবং সেখানে কিন্তু হাজার হাজার বাঙালি তারা কিন্তু পায়ে পা মেলাচ্ছেন। আমরা দেখেছি স্কুলের ছাত্রীরাও এখানে রয়েছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার একেবারে সংস্কৃতি ঐতিহ্যকে কিন্তু এখানে তুলে আনা হয়েছে। একই সঙ্গে বাঙালি যেখানে সেখানে প্রতিবাদের ভাষা, সেখানে সক্রিয়তা দেখা যাচ্ছে। আপনি জানেন যে দেশ জুড়ে দেশের পশ্চিমবঙ্গ ছাড়াও 12টি রাজ্যে এসআইআর চলছে এবং এসআইআর এর কারণে বহু নাগরিক বেনাগরিক হয়েছে। সেই বেনাগরিক হয়ে যাওয়ার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের শুরু কিন্তু আমরা দেখেছি যে এখানে মোটিভের মধ্য দিয়ে, রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়, আমরা দেখতে পাচ্ছি সেই মোটিভ এখানে দেশের নাগরিক হয়েও যে বেনাগরিক হয়ে যাওয়ার যন্ত্রণা, তারই প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে এখানে মোটিভ দেওয়া হয়েছে। ঢাক বাঙালির অন্যতম একটি যন্ত্র সঙ্গীত, যেখানে কিন্তু আমরা দেখেছি যে সেই ঢাকের যে বাদ্যি তাল সেটিও রয়েছে। আর একই রকম ভাবে প্রত্যেক বাঙালির যে প্রত্যেক অনুষঙ্গ, সেই অনুষঙ্গ যে এই যে ঘোর নাচ, সেই ঘোর নাচ সেখানেও কিন্তু এই সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 8টা থেকে যখন প্রস্তুতি শুরু হয় তখন আমরা দেখেছি এরকম ভাবে নেচে গিয়ে বাঙালির এই সেরা উৎসবের যে সূচনা, সেই সূচনা। আপনি জানে রাখি যে 2017 সালে এই বাঙালির সেরা বর্ষবরণের উৎসব, এই মঙ্গল শোভাযাত্রা বা বর্ষবরণের উৎসব কলকাতা থেকে শুরু হলেও কলকাতার বিভিন্ন এলাকা যেমন পার্ক স্ট্রিটেও কিন্তু আমরা দেখেছি ভাষা এবং চেতনা সমিতির পক্ষ থেকে করা হয়েছে। বিভিন্ন জেলা শহরে প্রায় 11টি জায়গায়
আজকে একই রকম ভাবে মঙ্গল শোভাযাত্রায় পায়ে পা মেলাচ্ছে বাঙালিরা। আর আজকে যখন আমি এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয় তখন অনেকের সঙ্গে কথা বলি, তারা প্রত্যেকেই বলছে যে এই সাম্রাজ্যবাদের, গোটা পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদের যে ছায়া, বিশেষ করে এই ইরান এবং গাজার উপর যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অত্যাচার, সেই অত্যাচার কিন্তু তারই কিন্তু প্রতিবাদ হিসেবে আজকে বাঙালিরা সবাই একেবারে সমস্বরে উচ্চারণ করছেন যে হানাহানি নয়, যুদ্ধ নয়, শান্তি চাই। আর এই বাঙালির বার্তা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে এই মঙ্গল শোভাযাত্রায় পায়ে পা মেলাচ্ছেন হাজার হাজার বাঙালি। তো এই ছিল আমার কাছে দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগান থেকে মঙ্গল শোভাযাত্রার আমার কাছে থাকা সবশেষ তথ্য। পশ্চিমবঙ্গের বাঙালি সম্প্রদায় তারা পালন করছেন মঙ্গল শোভাযাত্রা, সেখানকার সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। ছাড় দেননি মমতা বন্দ্যোপাধ্যায়কেও। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে কোনোভাবেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা অমিত শাহ। বাংলা বছরের শেষ দিনেও ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে দেখা মেলে মিম নেতা আউসুদ্দিন ওয়াসির। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। আরে জোর সে বলো যারা। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ত্রিমুখী লড়াইয়ের ছবি। অমিত শাহ ও রাহুল গান্ধী মুখোমুখি অবস্থানে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যায় মিম নেতা আসাউদ্দিন ওয়াইসিকেও। বাংলাকে দখল করা এত সহজ নয়। 2011 সাল থেকেই পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবিকাঠি তৃণমূল কংগ্রেসের আঁচলে। একসময় মমতার কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে বিজেপিও। এতে রাজ্য থেকে টাটার মতো শিল্পগোষ্ঠীর ন্যানো কারখানা চলে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। মঙ্গলবার প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির এলাকা রায়গঞ্জে প্রথমবারের মতো দলীয় প্রচারে এসে এক তীরে বিজেপি ও তৃণমূলকে বিদ্ধ করেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগও তোলেন তিনি। পুরা মেকানাইজেশন বিজেপি তৃণমূলকে ভোট দিলে পশ্চিমবঙ্গে আপনাদের ডাবল ক্ষতি হবে, কেননা বিজেপি সারা দেশে আর তৃণমূল রাজ্যে শিল্পের ক্ষতি করছে। আর বিজেপি 14 ঘন্টা হিংসা ছড়ায়, এক ধর্মকে অন্য ধর্মের সঙ্গে লড়াই বাঁধায়। মণিপুরকে জ্বালিয়ে দিয়েছে, নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট চুরির চক্রান্ত করছে। বিজেপি ভোট চুরি করে, এভাবেই মহারাষ্ট্রে, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ভোট চুরি করছে। ওরা ভোট কেটে ও ভোট চুরি করে জেতে। और सबसे शर्मदायक काम ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস হলেও পশ্চিমবঙ্গে দলটির মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ না হতে দেওয়ার হুঁশিয়ারি দেন অমিত শাহ। বাবরি মসজিদ হাম नहीं बनने देंगे नहीं। রাম মন্দির তৈরির পেছনে তৃণমূল সমাজবাদী পার্টি সহ সব পার্টি রাম মন্দির তৈরির জন্য বিরোধ করেছে। ইংরেজ থেকে কংগ্রেস সবাই রাম মন্দিরের বিরুদ্ধে ছিল। 2019 সালে মোদিজি রায় পেয়েছেন এবং অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে এখানে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির এজেন্ট, তার নির্দেশে এসব হচ্ছে। এদিকে গত এক মাসে প্রায় শতাধিক সভা করে প্রচারে রেকর্ড গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন 3টি করে দলীয় জনসভায় ঝাঁঝালো ভাষণে আক্রমণের কেন্দ্রে রাখছেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। এদিন মেদিনীপুরের সভায় অমিত শাহকে কটাক্ষ করে মোটাভাই বলেও সম্বোধন করেন তিনি। বলেন, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে বাংলা দখল করা যাবে না। দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডিআর সিবিআই। যত পারো নাম কাটো ভাই, আর যত পারো সন্ত্রাস করে যায়, কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। পশ্চিমবঙ্গে এবার মিম জোট করে লড়াই করার ঘোষণা দিলেও বাবরি মসজিদ নির্মাণের কথা বলে আলোচনায় আসা হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পর সেই জোট থেকে সরে যায় দলটি। পরে তেলেঙ্গানার প্রভাবশালী এই দল 11টি আসনে প্রার্থী দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
ইউরোপে কড়াকড়ি অভিবাসন নীতির মাঝে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল স্পেন। প্রায় 5 লাখ অনথিভুক্ত অবৈধ অভিবাসীকে দিচ্ছে বৈধতা। অর্থনীতি, জনসংখ্যা আর বাস্তবতার যুক্তি তুলে ধরে এই উদ্যোগকে ন্যায়ের পদক্ষেপ বলে বলছেন সরকার। তবে বিরোধীরা আপত্তি করে বলছেন এতে বাড়তে পারে অনিয়মিত অভিবাসনের প্রবণতা। চলমান তর্ক বিতর্কের মধ্যেই শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। ইউরোপ কিংবা আমেরিকা, বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠাতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো। যেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালির মতো দেশগুলো তাদের অভিবাসন নীতি আরও কড়াকড়ি করে চলেছে, সেখানে একদমই উল্টো পথে হাঁটছে স্পেন। দীর্ঘদিনের অবৈধ অভিবাসীদের নিয়ে একটি পরিকল্পনার অনুমোদন দিল পেদ্রো সরকার। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অনুমোদনে প্রায় 5 লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার পরিকল্পনা সামনে এসেছে। এই উদ্যোগের মাধ্যমে তাদেরকে আনুষ্ঠানিকভাবে শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা হবে। 1 বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে। পরবর্তীতে তা স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে। এই সুবিধা পেতে হলে আবেদনকারীদের অন্তত 5 মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং পরিচ্ছন্ন অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে। এপ্রিলের 16 তারিখ থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন। সরকার বলছে এই অভিবাসীরাই স্পেনের অর্থনীতি ও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। জনসংখ্যার বার্ধক্য মোকাবিলা এবং শ্রমঘাটতি পূরণে তাদের বৈধতা দেয়া জরুরি। অতীতে নিজের নাগরিকদের বিদেশে কাজের জন্য পাড়ি জমানোর ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে তুলে ধরেছেন সানচেজ। তবে দেশটির বিরোধী দল পিপলস পার্টি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলছে, সরকারের এমন উদ্যোগ অবৈধ অভিবাসনকে উৎসাহিত করবে এবং নতুন করে আরও মানুষের আগমন বাড়াতে পারে। যদিও ক্যাথলিক চার্চ সহ কিছু মহল এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। ইউরোপ জুড়ে কড়াকড়ি প্রবণতার বিপরীতে স্পেনের এই পদক্ষেপ নতুন বিতর্ক তৈরি করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। স্পন্সর ভিসায় বৈধভাবে ইতালিতে এসেও নানা সমস্যার কারণে বৈধ ওয়ার্ক পারমিট পাচ্ছে না বাংলাদেশের শ্রমিকরা। বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন তাদের এই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। সংস্থাটির একটি প্রতিনিধি দল সিনেটের চেচিলিয়ার সঙ্গে দেখা করেন। চেচিলিয়া বাংলাদেশি ভুক্তভোগীদের প্রতি সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানিয়ে বিষয়টি সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। গেল কয়েক বছর ধরে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে ইতালিতে এলেও প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা দালালদের অসহযোগিতা এবং কাজের মালিকদের ভুয়া কাগজপত্র সহ অন্যান্য কারণে বৈধ ওয়ার্ক পারমিট পাচ্ছেন না। ইতালি প্রবাসী এমন শত শত বাংলাদেশি এখন অবৈধভাবে দেশটিতে অবস্থান করে কোনো রকমের জীবনযাপন করছেন। এবার তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাস। সংগঠনের সভাপতি ইমিগ্রেশন বিশেষজ্ঞ ডক্টর মুক্তার হোসেন এবং MK রহমান লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পার্লামেন্ট ভবনে সিনেটর চেচিলিয়া দেলিয়ার সঙ্গে দেখা করে ঘটনার বর্ণনা দেন। সিনেটর ইতালি প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন বলে জানায় সংগঠনটি। প্রতিনিধি দলে একজন ভুক্তভোগীও ছিলেন। ভিকটিমদের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করা হয়েছে সিনেটরের পক্ষ থেকে। এখন এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদীয় রীতিনীতি অনুসারে সেশনের আয়োজন করা হবে। আমরা আবার আসব, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি আলোচনা হবে। আজকে ইতালির উচ্চকক্ষে আমাদের ফ্লুসি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি আমাদের কথা শুনেছেন। একজন সিনেটর, তিনি আমাদেরকে আমাদের বিষয়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং বলেছেন আমাদের সংকট নিরসনের জন্য তিনি ইতালিয়ান জাতীয় সংসদে বিষয়গুলো আলোচনা করবেন। ইতালি প্রবাসী বাংলাদেশিদের এই হয়রানি এবং মানবিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় সরকারের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতা জানান চেচিলিয়া দেলিয়ার। তিনি আশ্বাস দেন বিষয়টি সিনেটের মানবাধিকার বিষয়ক স্থায়ী কমিটিতে উত্থাপন করবেন এবং প্রচলিত সংসদীয় রীতি অনুসারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ বৈঠকের ব্যবস্থা করবেন। একটি অধ্যাদেশের মধ্য দিয়ে এই বিষয়টির সমাধানের ব্যাপারেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন তিনি। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। হজ ব্যবস্থা সহজ করতে মক্কায় প্রবেশে পারমিট বাধ্যতামূলক করল সৌদি আরব। ঘরে বসে অনলাইনে করা যাবে এর আবেদন। আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় 2.5 শতাধিক রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজ রয়েছে। ঝড়ো আবহাওয়া, অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রলার আন্দামান সাগরে ডুবে যায়। গত 9 এপ্রিল বাংলাদেশ কোস্টগার্ড 9 জনকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃতদের একজন জানান, প্রায় ৩৬ ঘন্টা পানিতে ভেসেছিলেন তিনি এবং নৌকা থেকে ছড়িয়ে পড়ে তেলে হয় দগ্ধ হন। ইউক্রেনের দিলিপ্প অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের বৈঠকে ড্রোন উৎপাদন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে সম্মত হয়েছে দুই পক্ষ। অন্যদিকে বেইজিং সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইউক্রেন সংকটকে ব্যবহার করে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলভাবে পরাজিত করতে চেয়েছে। বিশ্বজুড়ে দীর্ঘতম ও জটিল সংঘাতগুলোর মধ্যে এখনও অন্যতম রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবারের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জনসমাগম এলাকা, কয়েকটি যানবাহন এবং একটি গ্যাস স্টেশন। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী গ্লাইড বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। চৌহিভ জেলার পেচেনিহি বাঁধ লক্ষ্য করে মোট ৬টি বোমা নিক্ষেপ করা হয়, যা অঞ্চলের অন্যতম বৃহৎ জলাধার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত। এর মধ্যে 4টি বোমা হাইড্রোলিক স্থাপনার কাছে মাটিতে পড়ে এবং 2টি পানিতে আঘাত হানে। তবে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তারা আরও জানায়, একই দিনে খার্কিভে মলনিয়া ও ইরান নির্মিত শাহেদ ড্রোন ব্যবহার করে সমন্বিত হামলা চালানো হয়। এই হামলার মধ্যে ইউক্রেন ও জার্মানি নতুন কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বে সম্মত হয়েছে। বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের বৈঠকে ড্রোন উৎপাদন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে সহযোগিতার ঘোষণা আসে। জার্মানি যুক্তরাষ্ট্র থেকে কয়েকশো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার অর্থায়নও করবে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। জেলেনস্কি জানান, তাদের উৎপাদন সক্ষমতা থাকলেও অর্থের অভাবে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আমি শতভাগ নিশ্চিত যে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন একসঙ্গে মিলিতভাবে অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম তৈরি করবে। এটা শুধু সময়ের ব্যাপার। আর যতদিন এই ঘাটতি রয়েছে, ততদিন আমাদের পরিবার ও জনগণকে সুরক্ষা দিতে হবে। অন্যদিকে বেইজিং সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, ইউক্রেন সংকটকে ব্যবহার করে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চেয়েছে। একই সঙ্গে পূর্ব এশিয়ায় তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও কোরীয় উপদ্বীপকে কেন্দ্র করে বাড়তি উত্তেজনার কথা উল্লেখ করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আংশিক শিথিলতা যথেষ্ট নয় বলে দাবি তার। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বিদেশি বিনিয়োগ বাড়ানো জরুরি বলে উল্লেখ করে রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু লাইসেন্সের মাধ্যমে ব্যাংক লেনদেনের সুযোগ দেওয়া হলেও তা ভেনেজুয়েলার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয়। পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারই বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে পারে বলেও মত তার। পোপকে নিয়ে মন্তব্যের সমালোচনা করা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ইতালির গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মেলোনি তার প্রত্যাশার মতো সাহস দেখাতে পারেননি এবং যুক্তরাষ্ট্রকে হতাশ করেছেন। বিশেষ করে ইরানের কারণে বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালী পুনরায় চালু করার প্রচেষ্টায় ইতালির সমর্থন না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এর আগে ইরান যুদ্ধ এবং পোপ লিওকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছিলেন জর্জিয়া মেলোনি। এই মন্তব্যের পর ইতালির রাজনীতিতে মেলোনির পক্ষে সমর্থন জোরালো হয়েছে। পবিত্র হজ মৌসুম সামনে রেখে মক্কায় প্রবেশে চালু হয়েছে ই-পারমিট ব্যবস্থা। হিজরি 1447 সালের হজ উপলক্ষে মক্কা মুকাররমায় প্রবেশের জন্য এই ইলেকট্রনিক অনুমতিপত্র বাধ্যতামূলক করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। ফলে প্রবাসীরা এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর হজ পালনকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে নানা উদ্যোগ নেয় সৌদি সরকার। সেই ধারাবাহিকতায় এবার মক্কায় প্রবেশের জন্য ইলেকট্রনিক পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। আপসির এবং বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। এতে আবেদন প্রক্রিয়া হয়েছে সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত। অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজনও থাকছে না।
এই সুবিধার আওতায় উপসাগরীয় দেশগুলোর নাগরিক, বিশেষ আবাসিক, বিনিয়োগকারী, গৃহকর্মী সহ সৌদি পরিবারে কর্মরত অভিবাসীরাও নির্ধারিত কাগজপত্র জমা দিয়ে সহজেই মক্কায় প্রবেশের অনুমতি নিতে পারবেন। প্রবাসীরা মনে করছেন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হজ মৌসুমে জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। অন্যায় পথে হজ করতে যাবেন না এবং কি হজ করার জন্য যে লিগেল পথ সেটা অনুসরণ করে যাবেন। কোনোভাবেই এই দেশের নিয়ম কানুন আইন শৃঙ্খলা এগুলার কোনো ধরনের অবনতি হয়, অনিয়ম হয় এবং এরকম পরিপন্থী কোনো কাজ যাতে আমরা না করি। এছাড়া মক্কা ভিত্তিক প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীরা সরাসরি মুকিম পোর্টালের মাধ্যমে তাদের পারমিট সংগ্রহ করতে পারবেন, যা পুরো প্রক্রিয়াকে আরো দ্রুত ও কার্যকর করেছে। হজ মৌসুমে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বরাবরই কলকাতার বাংলাদেশ হাই কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ মিশন কার্যত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করত। সেই সময়ের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিককে নিয়ে এখনও নানা রকম অভিযোগ উঠছে। বিশেষ করে ওই সময় যারা ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেছেন সেই সব গণমাধ্যম কর্মীদের দূতাবাসে কালো তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত এই ভবনটি শুধু একটি ইট পাথরের স্থাপত্য নয়, বরং এই স্থাপত্যের প্রতিটি ইট সিমেন্টের ভাঁজে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, রক্ত ঝরানোর ইতিহাসও। কলকাতার এই মিশনটিতে গত 15 বছর অলিখিতভাবে আওয়ামী লীগের কার্যত ছায়া অফিসে পরিণত হয়। দলীয় আদর্শে দীক্ষিতরাই এখানে পোস্টিং পেতেন, তাই এখানে পতিত হাসিনা সরকারের সমালোচনা করেন এমন যে কারোর জন্যই এই হাই কমিশনের দরজা বন্ধ ছিল। এমনকি বিএনপির সঙ্গে সম্পর্ক আছে বলে বাংলাদেশে যাওয়ার ভিসা পর্যন্ত আটকে রাখা হয় বাংলাদেশেরই কয়েকটি গণমাধ্যমের ভারতীয় সাংবাদিকের। ইন্টারিম সরকার এলো, একবারই একটা অনুষ্ঠানে আমাদের খুব আন্তরিকভাবে ডাকা হয়েছিল। তারপর থেকে কেউ যেন একটা যে কোনো কারণে, অজ্ঞাত কারণেই হোক, একটা ঠান্ডা হয়ে গেল। অন্তত কোনো জায়গায় যে খুব সম্মান দিয়ে ডাকা তো ছেলের কথা আমাদের বাদ দিয়ে দেওয়া হলো। যারা সুবিধা পাচ্ছেন বা সুবিধা দিচ্ছেন এরকম কিছু মানুষকেই তারা ডাকেন, তারা বলেন, তারা ঢুকতে দেন। কোনো অভিযোগ উঠলেই সেটা সত্যি না মিথ্যে যাচাই করার আগেই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। লেবাননে দায়িত্বে থাকার সময় যার বিরুদ্ধে ভিসা বাণিজ্য চালানোর মতো গুরুতর অভিযোগ উঠেছিল, সেই শিকদার আশরাফুর রহমানই কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার। ফ্যাসিস্ট সময়ে নিয়েছেন সব ধরনের সুবিধে, তেমনি অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন জামায়াতের কট্টর সমর্থক। বিএনপি সরকার নির্বাচনে জয় পাওয়ার পর রাতারাতি নিজের রাজনৈতিক অবস্থান বদল করে বিএনপির সমর্থক হিসেবেও পরিচয় দিচ্ছেন। আপনি এই বিষয়টা আমার জানা নাই, এটা আমি কখনোই করিনি। তো দেশটা এখন জানলাম, দাদা আপনার সাথে তো আমার পরিচয় আছে, আপনি আমার সাথে কথা বললে তো অনেক সময় ভুল হয়। শুধু তাই নয়, এই কমিশনের কর্মকর্তা প্রথম সচিব প্রেস তারেক চয়নও এই আশরাফুর রহমানের কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারছেন না বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যেই গোষ্ঠীগুলো ফ্যাসিস্ট রেজিমের অংশ ছিল এবং যেই গোষ্ঠীগুলো চায় না বাংলাদেশ ভারত সম্পর্ক আসলেই ভালো হোক, সেই গোষ্ঠীগুলো হয়তো এইসবের পেছনে জড়িত। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েও ওই কূটনীতিক কলকাতার কয়েকজন সাংবাদিককে দূতাবাসে ঢুকতে দেননি বলেও অভিযোগ রয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনে বরাবরই কলকাতার এই বাংলাদেশ উপহাই কমিশন ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে নতুন এই সরকারের সময় যখন ঢাকা এবং দিল্লির মধ্যে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানে কলকাতায় এই উপদূতাবাসের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন। কিন্তু খোদ কলকাতা উপদূতাবাসের অভ্যন্তরেই এই উপদূতাবাসের প্রধান অ্যাক্টিং ডেপুটি হাই কমিশনারকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্ক নিয়ে এখন সংশ্লিষ্টরা যথেষ্টই বিব্রত। কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 2 দিন পর আবারও ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। যুদ্ধ শেষের কাছাকাছি বলছেন ট্রাম্প। হরমুজ অবরোধে প্রত্যাহারের চাপ সৌদি আরবে।
লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ইতিবাচক অগ্রগতি। পরবর্তী আলোচনায় রাজি বৈরুত, তেল আবিব। ইসরায়েলের হামলার মধ্যে একদিনে 34 বার আক্রমণ হিজবুল্লাহ। এবং প্রায় 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা। স্পেনের বিরোধীদের আপত্তি, বাংলাদেশিদের উচ্ছ্বাস। স্পন্সর ভিসা ইতালিতে ওয়ার্ক পারমিট না পাওয়ার অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ শুভ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।